এ বিষয়ে আমাদের মাননীয় ল অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল কথা বলবেন। থ্যাংক ইউ। আর আমাদের ইলেকশন কমিশনের সেক্রেটারি উনি সিনিয়র সেক্রেটারি মহোদয়, উনি ইলেকশনের যে প্রস্তুতি গত 1-2 সপ্তাহে সেটার উপর একটু আলোকপাত করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে জুলাই সনদে বর্ণিত সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। এই আইনটা প্রণয়ন করার ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের, বিশেষ করে নির্বাচন কমিশনের সচিব আছে জনাব আক্তার আহমেদ, ওনার অনেক সহযোগিতা পেয়েছি। আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব সহযোগিতা করেছেন, আমাদের কয়েকজন উপদেষ্টা সরাসরিভাবে ইনভলভ ছিলেন, আমাদের আইন মন্ত্রণালয়ে ইনভলভ ছিলেন। আমি আপনাদেরকে এই গণভোট যে অধ্যাদেশ আছে সেখানে গুরুত্বপূর্ণ যে কিছু বিধান আছে সেগুলি আপনাদের বলছি। প্রথম হচ্ছে গণভোটের প্রশ্ন কি, এটা আমরা আগেও ক্লিয়ার করেছি। গণভোটের প্রশ্ন থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছেন না তারা নাতে ভোট দিবেন। প্রস্তাবগুলো কি, কোন 4টা প্রস্তাবে আমরা ওনাদের সম্মতি চাচ্ছি বা অসম্মতি জানতে চাচ্ছি। একটা হচ্ছে ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। খ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে 30টা প্রস্তাব কি। এই 30টা প্রস্তাব যেখানে ঐক্যমত্য হয়েছে, প্রথমে বলি ঐক্যমত্য মানে কি। এই 30টা প্রস্তাবে জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে। আবার বলি, জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে এনসিপি যে আছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী দলদের যে রাজনৈতিক সংগঠন, তারাও সম্মতি জানিয়েছে। জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই 30টি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল। এই জন্য এটাকে আমরা বলছি এই 30টি প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে। এই 30টি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশের অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই 30টি প্রস্তাব কি। গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে। একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। মুলতবি ভোট গ্রহণ, মুলতবি ভোট গ্রহণটা বলা হয়েছে যদি প্রিজাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়,
উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না, তখন উনি ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। কমিশন, নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট কেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়, শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে। কমিশন যদি দেখে, ধরেন 1000টা ভোট কেন্দ্র আছে, কমিশন দেখলো 20টা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই, কিন্তু 20টা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে 920টা কেন্দ্রে, 980টা কেন্দ্রে, মানে বাকি কেন্দ্রে, সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব। তাহলে আর 20টা কেন্দ্রের পুনরায় ভোটের কোনো নির্দেশ দিবে না। 1000টার মধ্যে 980টা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে। নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসাবে দিচ্ছি। ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রস্তুতিতে হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে, সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে। ব্যালট বাক্স কী হবে? কমিশন কর্তৃক নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে। গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি। পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, গণভোটের ক্ষেত্রেও করা যাবে। ভোট কেন্দ্রে প্রবেশ, শৃঙ্খলা রক্ষা, নষ্ট বা বাতিল ব্যালট পেপার, এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে। প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন, হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে। তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন। তিনি ফল পুনরাকত্রীকরণ করবেন, বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন, যোগ করবেন, যোগ করে এই প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন। রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনরাকত্রীকরণ করবেন, একসাথে করে মানে যোগ করবেন, করে হা ভোট কতগুলো, না ভোট কতটা আছে উনার জেলাতে, সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন। নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন, করে হা ভোট কতটা পেয়েছে, না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি, নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এটা হচ্ছে আমি আইনের ব্যাপার বললাম। এখন আপনাদের নিশ্চয়ই অনেক আগ্রহ আছে নির্বাচনের প্রস্তুতি কেমন নির্বাচন কমিশন নিচ্ছে। আমরা নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব আছেন জনাব আখতার আহমেদ, ওনার থেকে একটু প্রস্তুতি সম্পর্কে শুনি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। নির্বাচনের প্রস্তুতির বিষয় বলতে গেলে প্রথমেই আমাকে যেটা বলতে হয় যে আমাদের ভোটার তালিকা, আমরা এখন ভোটার তালিকা আমরা প্রিপেয়ার করছি। আমাদের আপনারা জানেন কেন্দ্র ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করতে হয়, এবং আমরা সেই ভোটার তালিকাটা এখন প্রস্তুত করা শুরু করেছি। এবং আমার ধারণা যে সব ঠিক মতন চললে আগামী মাসের 5 তারিখের ভিতরে, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার মানে আমরা 5 তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব। আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে, ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, আঙুলের অমোচনীয় কালি, স্টাম্প প্যাড, এগুলোর পর্যাপ্ত পরিমাণের আমাদের মজুদ এসছে। লাস্ট স্টক যেটা আমরা পেয়েছি সেটাও এখন আমাদের দখলে আছে এবং আমাদের কাছে আছে, এবং আমরা এটা ক্রমাগতভাবে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় এটা পৌঁছে দিব, যাতে শেষের দিকে যে চাপটা না পড়ে। আগে থেকে আমরা এটা বিভিন্ন জোনাল, আমাদের 10টা জোনাল অফিস আছে, 10টা জোনাল অফিসের মাধ্যমে আমরা জেলা পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যায় পর্যন্ত আমরা সরবরাহ করব, যাতে শেষের দিকে আমাদের জিনিসটা চাপ না পড়ে। ব্যালট পেপার আপনার প্রিন্টিংয়ের জন্য আমাদের গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, এবং সেখানে আমাদের সাথে যোগাযোগ আছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাগজ আছে। স্যার যেটা বলেছেন যে 2 রকমের ব্যালট পেপার, 2 রঙের ব্যালট পেপার হবে। আপনারা জানেন যে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য, যে একটা রঙিন কাগজ ব্যবহার করব। রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয়, কালো যদি দৃশ্যমান হয়, সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। এবং এই ব্যালট পেপারের পাশাপাশি স্যার আরেকটা জিনিস বলেছেন যে প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী
যে যারা জড়িত থাকেন বা আইনি হেফাজতের যারা আছেন তারা এবার ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটের আওতায় তারা ভোট দিতে পারবেন। তাদের রেজিস্ট্রেশনটা, দেশের রেজিস্ট্রেশনটা একটু পরে করব আমরা, এখন বিদেশের রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে এবং আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। আমরা ক্রমান্বয়ে 8টা ভাগে রিজিয়নে ভাগ করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কেন আমরা খুব অল্প সময়ের ভিতরে এই অ্যাপটা লঞ্চ করেছি এবং সেই কারণে আমাদের ট্রায়াল ফেজে যেহেতু বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন দেশ প্রবাসী ভোটারদেরকে এই ট্রায়ালের জন্য প্রায় একাধিক বছর, কেউ 5 বছর পর্যন্ত ট্রাই করে তারপরে একটা পর্যায়ে আসছেন, কিন্তু আমরা মাত্র এক মাসের মতন ট্রাই করতে পেরেছি। কাজে আমরা একটু আস্তে আস্তে জিনিসটাকে আগাচ্ছি এবং আমরা এখন পর্যন্ত যে রিজিয়ন, 3টা রিজিয়নে আমরা এখন কাজ করছি। এখন নর্থ আমেরিকাতে এখন আমাদের নিবন্ধন চলছে এবং আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। ইনশাল্লাহ এটা আমরা একটা ভালো রেজাল্ট পাবো বলে আমাদের ধারণা। এবং প্রবাসীদের কাছেও এই আপনার গণভোটের ব্যালট একই ইনভেলপে পাঠানো হবে। একটা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, পাশাপাশি সাথে একই ইনভেলপে এটা গোনার সময় জিনিসটা আলাদা করে নেওয়া হবে এবং সেই কারণে এটা ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে গণভোটের কারণে, গণভোটের ব্যাপারে। আর আমাদের যে বিভিন্ন পর্যায়ের যে প্রশিক্ষণ যেটা আছে, সে প্রশিক্ষণ কার্যক্রমগুলো চলছে। আমরা কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণটা কমপ্লিট করেছি। এখন আমরা ক্রমাগতভাবে যারা প্রিজাইডিং অফিসার হবেন, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হবেন, পোলিং অফিসার হবেন, তাদের জন্য আমরা যে প্রশিক্ষণের ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এবং আমরা যথাসময়ে এটা করতে পারবো বলে বিশ্বাস করি। মোটামুটিভাবে প্রয়োজন যে আমাদের প্রস্তুতির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যাপারগুলো আছে সেগুলো আমরা অন টাইম অ্যান্ড অনলাইন। এখন ইমপ্লিমেন্টেশনটা ইনশাল্লাহ আমরা সময় মতন করতে পারবো, যাতে আমরা ফেব্রুয়ারিতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। স্যার আর কিছু না, জাস্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবার নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 2টা জিনিস হবে। একটা হচ্ছে পোস্টাল ব্যালট, বিদেশি যারা আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন ওনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। আর সেকেন্ড হচ্ছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বুঝতেই পারছেন আমাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বড়। তো আমরা আমাদের বাংলাদেশের মানুষের যে উৎসাহ দেখছি, রাজনৈতিক দলগুলোর যে উৎসাহ দেখছি, আগ্রহ দেখছি, আপনারা সাংবাদিক ভাইরা অত্যন্ত পজিটিভলি বিষয়গুলো কাভারেজ করছেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেই এই 2টা চ্যালেঞ্জে খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার, রিয়েল টাইমে এখন 31,801 জন নিবন্ধন করেছে প্রবাস থেকে, এটাও বলে দিতে পারেন। আচ্ছা, জাস্ট এই মুহূর্তে আপনাদের বলতে পারি 31,801 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আমরা আশা করছি এটা কয়েক লাখে পৌঁছাবে রিয়েল টাইমে সেটা। জি জি, আপনারা গণভোট এবং একই দিন হবে, আপনার ভোট কেন্দ্র একই ভোট কেন্দ্র হবে, সেক্ষেত্রে কি ভোট কেন্দ্র বাড়াতে হবে কিনা? কারণ আপনারা নির্বাচন যেটা ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের জন্য আপনারা ইয়ে করেছেন, এক্ষেত্রে তো ডাবল ভোট দিতে হবে, ভোটের সময় তো দ্বিগুণ হয়ে যাবে, সেক্ষেত্রে ভোট কেন্দ্র কত কি ভোট কেন্দ্র বাড়াতে হবে বলে মনে করেন? আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটা অত্যন্ত যথাযথ এবং ধন্যবাদ দিলাম। আমরা এই বিষয়টা পর্যালোচনা করার জন্য আমরা আগামী 29 তারিখ শনিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা একটা মক রিহার্সাল করছি এবং ওখানে রিয়েল টাইমে কতটুকু প্রয়োজন লাগে ক্রস সেকশন অফ পিপল নিয়ে আমরা ওখানে এই মক রিহার্সালটা করব এবং তারপরে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে নাকি না বুথ বাড়াতে হবে নাকি উভয়টাই বাড়াতে হবে। কাজে একটু শনিবার পর্যন্ত অপেক্ষা করেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে পিছনে বাহারাম প্রশ্ন করার সময় কেন জানি ঢোক গেলাম একটা। প্রথমে কোনটা গোনা হবে, মানে জাতীয় সংসদ নির্বাচনের ভোট নাকি গণভোটের ভোট? কি কোনটা? গণনা, ভোট গণনা ক্ষেত্রে ভোট 2টা গণনায় সাইমালটেনিয়াসলি চলবে, ঠিক আছে? সাইমালটেনিয়াসলি চলবে, একই সময় চলবে। এটা একটা আর হচ্ছে যে 30টা মানে ইয়ার বিষয়ে সব দল ঐক্যবদ্ধ হয়েছে সেটা আপনারা যুক্ত করে দিয়েছেন, কিন্তু যে 4টা প্রশ্ন রাখা হয়েছে মূল ইয়ার জন্য হারার জন্য, সেখানে তো সব দলের মানে নিরঙ্কুশ সমর্থন নাই, ইয়া আছে কি বলে ভোট অফ ডিসেন্ট আছে, সেইটা আপনারা ইয়া হয়ে গেল না, বিপরীত ধর্ম হয়ে গেল না? আমাদের সরকারেরও তো কিছু ভূমিকা প্রয়োজন, ঠিক না? আমাদের এই সরকারও তো
জনগণের সংস্কারের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে, এই সমস্ত মানুষের কথাবার্তা শুনে আমাদের তো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। আর 4 নম্বর যেটা আছে ওটা তো আমরা বলেই দিয়েছি রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী। আর 30টার ব্যাপারে ঐক্যমত যেটা, সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন, কারণ ওনারা এখানে প্রতিশ্রুতি দিয়েছেন। আর বাকি থাকে 2টা। প্রথমটাতে বলা হয়েছে যে ওই প্রক্রিয়ার আলোকে করবেন, ওনাদের আলাপ আলোচনার মধ্যে এটার ইঙ্গিত আছে কীভাবে করা যাবে। আর উচ্চকক্ষেরটা আমরা বলেছি যে যে এটা আপনি বলতে পারেন, এটা আমরা অধিকাংশ রাজনৈতিক দল যেই মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি। এই ধরেন আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি। সেটা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা করে। আমরা আমাদের মতো যা বুঝেছি ক্লিয়ার কাট প্রত্যেকটা শব্দের মধ্যে সেটা বলা হয়েছে। এখন কে কিভাবে ব্যাখ্যা করবে সেটা তাদের ব্যাপারে। আমার প্রশ্ন হচ্ছে বিশেষ করে যারা গ্রামাঞ্চলের বা যারা নিরক্ষর আছেন, তারা গণভোটের এই যে হ্যাঁ না বিষয়টা, সেখানে তারা কিভাবে এটা নির্ধারণ করবে বা ভোটটা প্রয়োগ কিভাবে করবে, এই বিষয়ে কোনো প্রচারণা আসলে থাকছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী 2-3 দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে, আমি জানি এই প্রচারণার জন্য। আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আছেন, অন্যান্য যারা কনসার্ন আছেন তারা মিলে ব্যাপকভাবে করবেন। তথ্য মন্ত্রণালয় করবে, আমাদের এই যে আমাদের শফিক সাহেব আছে, প্রধান উপদেষ্টার যে প্রেস টিম আছে, সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে, এই মাত্রায় প্রচারণা করব। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। জি, আমার নাম আহমেদ রেজা, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমি মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন থাকবে সেটির জন্য গতকালকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সেখানে লটারি করা হয়েছে। বিশেষ করে এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। আমার বিষয়ে প্রশ্ন করেন, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাথে জড়িত এটা। জি বলেন। তো ওই লটারি করে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে, বিশেষ করে এসপিদেরকে পদায়ন করা হচ্ছে, সেটা কবে নাগাদ শুরু হবে এবং প্রক্রিয়াটা কি করতে পারবেন না? স্যার আমি জানি না। আমি যেটুকু জানি লটারি হয়েছে, আর লটারিটা কোনো একদম মানে খুব অন্ধের মতো লটারি এরকম হয় নাই। অনেকগুলো ক্যাটাগরি করা হয়েছে, যারা পারফরমেন্সের ভিত্তিতে, তারপর ঝুঁকিপূর্ণ জেলা বাছাই করা হয়েছে, এগুলি ম্যাচ করে বেশ মানে একটা গভীর বিশ্লেষণের পরে এই লটারিটা করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ঝুমি রহমান, চ্যানেল 1-এ কাজ করি। আমি আসলে সাধারণ প্রশ্নই করতে চাই যে গণভোট নিয়ে অনেক দ্বিধা রয়েছে, যেমন 4টি প্রস্তাব যে তুলে ধরা হবে তার মাঝে যদি 1টি বা 2টিতে কেউ সম্মত না হন, বা কিন্তু তিনি বাকি 2টিতে আবার চাচ্ছেন যে এই 2টি হোক কিন্তু বাকি 2টি হবে, এই অপশনটি সাধারণ মানুষের এই কথাটি জানতে চাচ্ছে, এটি বিবেচনায় এসেছে কিনা? অবশ্যই বিবেচনা আসছে। ধরেন আপনি কোনো একটা দলকে যখন ভোট দেন বা প্রার্থীকে যখন ভোট দেন, ওনার কি সব কিছু পছন্দ করেন? সব করেন? সব তো করেন না। আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে, পছন্দনীয় কতগুলো আছে, কম্পারেটিভলি বিচার বিবেচনা করে আপনি ভোট দেন। এখানে ওই 4টা প্রস্তাব সংস্কার প্রস্তাব, সবগুলোই সংস্কার প্রস্তাব। তো 4টা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মত, তাহলে হ্যাঁ দিবেন, আর যদি অধিকতর অসম্মত তাহলে না দিবেন। আমি আমার প্রশ্ন হলো যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, দুইটার যে তফসিল কি একই দিনে একই পদ্ধতিতে ঘোষণা করবেন কিনা? এবং অবশ্যই অবশ্যই তফসিল অবশ্যই একই সাথে হবে, একই দিনে ঘোষণা হবে। একই দিনে নির্বাচনও তো একদিন, নির্বাচনও একই দিনে হবে। এটা আমি আপনাদের পক্ষ থেকে আমাদের সচিব সাহেবকে জিজ্ঞেস করি, তফসিলটা কবে ঘোষণা হতে পারে? স্যার, এটা যে কথাটা আমি সবসময় আমাদের ওখানের ইলেকশন বিটে আছেন, আমি জানার 5 মিনিটের মধ্যে জানিয়ে দেবো। আমি মনে যোগান করে কাজ করছি। আমি ক্লিয়ার হতে পারছি না যে আসলে যে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকছে কিনা, নোট অফ ডিসেন্ট অনুসারে রাজনৈতিক দলগুলো তাদের সিদ্ধান্ত নিতে পারবে কিনা। একছাড়া আমি শেষ করে যে ভারতের প্রবাসীরা গণভোটে অংশ নিতে পারবে কিনা, মানে ভারতের প্রবাসীরা যাই হোক, এমনই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, ভারতের প্রবাসীরা। আপনি তো ভারতের প্রবাসী কয়েকজনের ব্যাপারে জানতে চাচ্ছেন। যাই হোক, এটা ইলেকশন কমিশন দেখবে। আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবেন। আচ্ছা, আর যেটা আপনি কি বলেছেন?
গণভোটের প্রশ্ন? আচ্ছা, আমরা এটা ক্লিয়ারলি 4টা জিনিস লিখেছি, আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আপনারা খুঁজে বের করেন। আমরা যেভাবে বুঝেছি সেভাবে লিখেছি, এটা নিয়ে আর মানে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই আমার। আসসালামু আলাইকুম, আমি হাসান আল মামুন, ডিবিসি নিউজে কাজ করছি। আমার প্রশ্ন হচ্ছে যে জামাত এবং ইসলামী দলগুলো জাতীয় নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, এই বিষয় নিয়ে আসলে আপনারা কি ভেবেছেন? এটা আবার বলতে হবে, আদেশের মধ্যে আইনের মধ্যে বারবার বলছি, একই দিনে বারবার তো বলছি এটা। আমার আরেকটা প্রশ্ন ছিল, যদি একটু নিতেন। জি। একটা প্রশ্ন যে দেশে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদেরকেও একটা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকবে, ফলে সেখানে কোন পেশার সবাই যুক্ত থাকতে পারবে সেটা যদি একটু ক্লিয়ার করতেন, যে পুলিশ, সাংবাদিক বা কারা কারা থাকতেন যদি একটু। আরপিও অনুযায়ী দেশের অভ্যন্তরে 4 ক্যাটাগরির মানুষ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। 1, প্রবাসী; 2, সরকারি চাকরিজীবী যারা কর্মসূত্রে নিজের কনস্টিটিউয়েন্সির বাইরে দাপ্তরিক দায়িত্ব পালন করেন; 3, যারা আইনি হেফাজতে আছেন; 4, যারা নির্বাচনের দিনে দায়িত্ব পালন করেন। এই 4 ক্যাটাগরি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এবং তাদের নিবন্ধনটা অ্যাপের মাধ্যমে হবে। একটু আগে স্যার জানিয়েছেন যে প্রবাসীদের ক্ষেত্রে আমরা কত সংখ্যায় নিবন্ধন পেয়েছি দেশের অভ্যন্তরে। এটা এর 4টার বাইরে এই মুহূর্তে আমাদের প্রভিশন নাই আরপিওতে। ধন্যবাদ আপনাকে। বুঝি নাই। প্রবাসী বাঙালিরা ওপেন থাকবে না, থাকবে না। ও অ্যাপটা তো সার্বজনীন, রেজিস্ট্রেশন যাদের করার সুযোগ আছে তারা করবেন। ঠিক আছে, এখানে একটা টেকনিক্যাল আছে, যারা এনআইডি লক করা আছে তারা পারে। এটা আমি বলতে চাই না, তারা তখনই প্রশ্ন করতে কার লক করা আছে। নির্বাচনে শারীরিক আমি আমি রফিক মোহাম্মদ বসলাম, জিডিপিতে কাজ করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোট একসঙ্গে হচ্ছে, আমরা এর মধ্যে জেনে গেছি। মূলত আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে দেশে এই বর্তমানে প্রায় 2 কোটি নিরক্ষর ভোটার রয়েছে। তো আমরা দেখেছি যে যদি ব্যালটে ভোট হয় সেক্ষেত্রে আমি ধানের শীষ বা দাঁড়িপাল বা অন্য যে কোনো প্রতীক দিতে আমি ভোট দিতে পারি। বাট যেহেতু 4টা বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তো যারা নিরক্ষর ভোটার তারা কিন্তু আসলে পড়াশোনার বিষয়টাতে ভোটের প্রসেসটা কি হবে তার জন্য আসলে আপনি নিরক্ষর ভোটার বলে ইয়ে করেন না। বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। 3 মাস ব্যাপী প্রচারণা করব। আর হচ্ছে হানা যেটা, সেখানে আপনার টিক চিহ্ন আর ক্রস চিহ্ন থাকবে, দেখে যেন বুঝতে পারেন। আচ্ছা, আইন নিয়ে প্রশ্ন বাদ আর কোনো বিষয় না থাকলে আমরা শেষ করতে পারি প্রোগ্রাম। জি, আমি ক্ষমাপ্রার্থী যে আমি যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন 4টা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে সংবাদকর্মীদের বিষয়টা এখন নাই আরপিওর বিধানের অনুযায়ী, কাজে দুঃখিত। আপনারা তো ম্যাক্সিমাম যেখানে কাজ করেন এখানেই তো আপনারা ভোটার হিসেবে নিবন্ধিত আছে না? একটা প্রশ্ন যে বিএনপির পক্ষ থেকে যারা আরো সেটা নির্বাচন কমিশন অফিসারদের নিয়োগ করার জন্য প্রস্তাব করা হয়েছিল আপনাদের সঙ্গে আলোচনা, সেটার বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এটা তো আলোচনা আরো করতে হবে, আলোচনা করে যখনই সিদ্ধান্ত হবে জানিয়ে দেওয়া যাবে। এখনো তো পর্যন্ত এবারে এই ব্যাপারে কমিশন থেকে কোনো নির্ধারিত জানাতে হবে বলে দেন। আমি ওই আবারও পুনরাবৃত্তি করব, 5 মিনিটে জানিয়ে দেবো। নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, আপনারা এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ মনে করছেন কিনা, থ্রেট আছে কিনা যতটুকু প্রস্তুতি নিচ্ছেন এর মধ্যে? সেরকম থ্রেট নাই, সবসময় তো কিছু জিনিস তো আপনার চ্যালেঞ্জ থাকেই, সেটা সবসময় আছে। কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছি না। আমার তো বরং এটা চিন্তা করে খুব ভালো লাগছে
যে আপনারা এখানে যারা আছেন, আপনারা কয়জন ভোট দিচ্ছেন গত 3টা নির্বাচনে বলেন তো, একটু হাত তুললেন তো। এই যে একজন হাত তুলেছে, ভোট দিয়েছে, ওনারা একটু চিনে রাখেন। গত 3টা নির্বাচনে ভোট দিয়েছে, যে 2 জনকে পেলাম হাত তুলেছে। আচ্ছা, 3 জন পাওয়া গেল। ক্যামেরাম্যানরা কিন্তু বেশ ভোট দিয়েছে মনে হচ্ছে, সাংবাদিকরা যদিও নাও দিয়ে থাকে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের জন্য কত বড় একটা উৎসবের ব্যাপার না বলেন। বাংলাদেশের মানুষ প্রায় 20 বছর পরে আপনার গণতান্ত্রিকভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। সবাই আমাদের সহযোগিতা করবেন। এটা আমাদের জন্য একটা পুরা জাতির জন্য চ্যালেঞ্জ। এটা শুধু আমাদের জন্য চ্যালেঞ্জ না, এটা আমাদের জাতির জন্য চ্যালেঞ্জ। আমরা 20-22 বছর পর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করব। আমার মনে হয় আমরা এটা নিয়ে আর কোনো প্রশ্ন নিচ্ছি না। আমাদের আজকে কাউন্সিল অফ অ্যাডভাইজার মিটিংয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আপনারা জানেন যে গত মাসের 18 তারিখে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। সেইটার অগ্নিকাণ্ডের আজকে যে রিপোর্টটা পেশ করা হয়েছে, তদন্ত রিপোর্ট, সেটার উপরে আলোচনা হয়েছে। তা এটার যেগুলো চুম্বক অংশ সেগুলো আমি বলছি, যেগুলোর ফাইন্ডিংস ছিল। প্রথম কথা হচ্ছে যে এই আগুনটা লেগেছে হচ্ছে কার্গো ইয়েতে, এবং এর আগে প্রথম যে অবস্থাটা ছিল যে এই তদন্ত কমিটি পেয়েছেন যে বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত 48টি ছোট ছোট লোহার খাঁচার অফিস ছিল সেখানে। কুরিয়ার শেডের ভিতরে অফিস এলাকায় ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ও স্প্রিংকলার ছিল না। আপনি জানেন স্প্রিংকলার দিয়ে পানি দেওয়া হয়। কোনো অগ্নি নির্বাপক হাইড্রেন্ট ছিল না। কোনো ধরনের নিয়মের তোয়াক্কা ও সতর্কতা ছাড়াই পলিথিনে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, সংকুচিত বোতলের পারফিউম এবং বডি স্প্রে, ইলেকট্রনিক জিনিসপত্র, ব্যাটারি, ওষুধজাত পণ্যের কাঁচামালের মতো অত্যন্ত দাহ্য এবং অন্যান্য দাহ্য পদার্থ এলোপাতারিভাবে সেখানে স্তূপকৃত করে রাখা হয়েছিল। আচ্ছা, আগুনটা লাগে হচ্ছে 2:09 এবং প্রথম এইটা দৃশ্যমান হয় স্মোক হচ্ছে 2:15 এবং এটা 14:15 আর কি। এখানে প্রথম একজন আনসার কর্মী এইটা প্রথম এটা ডিটেক্ট করেন। তো এটার বাইরে থেকে সর্বপ্রথম দৃশ্যমান ধোঁয়া দেখা যায় হচ্ছে 14:15 মানে 2:15-তে। সর্বপ্রথম প্রত্যক্ষদর্শী একজন আনসার কর্মী। আর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সর্বপ্রথম অগ্নি নির্বাপক গাড়ির আগমন ঘটে হচ্ছে 2:22-এ। 7 মিনিটের মধ্যে আসছে। হ্যাঁ, বেবি চক মানে আপনি জানেন সিভিল এভিয়েশন অথরিটির দ্বিতীয় অগ্নি নির্বাপক গাড়ির আগমন ঘটে হচ্ছে 2:25-এ। আর উত্তরা ফায়ার ব্রিগেডের সর্বপ্রথম অগ্নি নির্বাপক গাড়ির আগমন এর সময় হচ্ছে 2:50। তো ফায়ার সার্ভিসেস অগ্নি নির্বাপক যারা এসছিলেন, যেই গাড়িগুলো এসছিলেন, তারা যেই সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে তারা দেখেন যে 1500 ডিগ্রির উপরে তাপমাত্রা সহ সম্পূর্ণরূপে বিকশিত আগুন, ঘন ঘন তালা লাগানো লোহার গ্রিলের উপস্থিতি, ফায়ার হাইড্রেন্টের অনুপস্থিতি, অজানা রাসায়নিক পণ্যের উপস্থিতি, অপর্যাপ্ত পানীয় ফোম, কাঠামোগত ধস এবং ধ্বংসাবশেষ ধসে পড়া। তো এই তাদের যে ফাইন্ডিংস অনুযায়ী তারা যারা এই পুরো বিষয়টা যারা কাজ করেছেন নিবিড়ভাবে, তারা হচ্ছে যে ফায়ার সার্ভিস, সিআইডির ফরেন্সিক ডিপার্টমেন্ট, আর্ম ফোর্সেস ডিভিশন, তদন্ত কমিটির অগ্নি নির্বাপন বিশেষজ্ঞগণ, এনএসআই, বিস্ফোরক বিভাগ, ডেস্কো, সিটিটিসি, বুয়েট, আফাদ, এটা হলো তুরস্কের অগ্নি নির্বাপক সংস্থা, মোকাট কর্তৃক গঠিত ক্যাটালগিং কমিটির প্রতিবেদন, 97 জন সাক্ষীর মৌখিক ও লিখিত সাক্ষ্য, সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমান, কাস্টম, এফএসসিডি, বিএনএসিডব্লিউসি কর্তৃক জমা দেওয়া নথি, ডিজিএফআই, বিমান, সিএবি, এনএসআই, এপিবিএন, কাস্টমস, কুরিয়ার এজেন্সি, বিভিন্ন মিডিয়া হতে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ। তো ওনাদের যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে এটা কোনো স্যাবোটাজ ছিল না। এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং
বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। আর আর্কের পরবর্তীতে শর্ট সার্কিটের কারণে কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর পশ্চিম কোণের পাশাপাশি অবস্থিত কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিপাতের সূত্রপাত হয়। তুরস্ক হতে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেন্সিকের প্রতিবেদনে উল্লেখিত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা হয়েছে। আর অনুসন্ধানে প্রাপ্ত প্রধান ত্রুটিসমূহ আপনারা জানেন যে এই জায়গায় এইটা ওনারা জানতে পেরেছে, এই অনুসন্ধানে আসে যে মোট 7টি 2013 সালের পরে এখানে 7টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে, যেটা হয়তো অনেকগুলো নিউজও হয়নি। একটা হচ্ছে যে, এবং এখানে ফাইন্ডিংস ছিল যে এটার প্রতিরোধ এবং নির্বাপনে সিভিল এভিয়েশন অথরিটি তেমন কোনো প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছিল না। এখানে সুপারিশ করা হয়েছে হলো বিদ্যমান ব্যবস্থা থেকে সরে এসে বিমানবন্দর কার্যক্রমের রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ অপারেটর প্রতিষ্ঠা করা যেতে পারে। বেবিচক মানে সিভিল এভিয়েশন অথরিটি শুধুমাত্র নিয়ন্ত্রণকারী রেগুলেটর হিসেবে দায়িত্ব পালন করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কেপিআই যেমন কি পয়েন্ট ইনস্টিটিউশনের সুরক্ষা নিশ্চিত করার জন্য সিএএবি কর্তৃক আইসিএও এবং বিএনবিসির বাস্তবায়ন নিশ্চিতকরণ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম শুধুমাত্র ফ্লাইট পরিচালনার মধ্যে সীমাবদ্ধকরণ এবং সিএএবি নিযুক্ত একজন দক্ষ অপারেটরের উপর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য কার্যক্রমের দায়িত্বভার অর্পণ। বেবিচক কর্তৃক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাথে সমন্বয় করতে দ্রুততম সময়ের মধ্যে একটি বিশেষ শ্রেণীর ফায়ার স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। স্থানীয় এবং আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে বিপজ্জনক পণ্য এবং রাসায়নিক গুদাম উন্নত স্থানান্তর করার জন্য এরা বলেছেন। বিএনবিসি অনুসরণ করে উপযুক্ত স্থানে নিলামযোগ্য পণ্যের জন্য পৃথক কাস্টমস গুদাম স্থাপন। অ্যাপ্রন এলাকায় কোনো প্রকার মালামাল মজুদ নিষিদ্ধ করতেও তারা বলেছেন। এই ছিল মোটামুটি এটার ফাইন্ডিংস। থ্যাংক ইউ। এটার বিষয়ে আমরা কোনো প্রশ্ন দিতে পারবো না। আপনারা তদন্ত কমিটি যারা তদন্ত করেছেন তাদের সাথে কথা বলবেন, আমরা এটার ফাইন্ডিংসটা আপনাদের সাথে শেয়ার করব। এটা তদন্ত কমিটি, এটা আজকে এই তদন্ত কমিটির রিপোর্টটা উপস্থাপন করেছেন আমাদের হোম সেক্রেটারি নেতৃত্বে।